এইচএসসি পরীক্ষা 2025-এর পরিণতির দ্বিতীয় পত্রের টপ 350টি এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা 2016 থেকে শুরু করে 2024 পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল সকল প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ 350টি এমসিকিউ তোমাদের জন্য রেডি করেছি। এই 350টি এমসিকিউ প্রশ্ন যদি পড়ে কভার করতে পারো তাহলে এতটুকু তোমাকে আমি আশ্বস্ত করতে পারি যে অবশ্যই এখান থেকে মিনিমাম 70 থেকে 80% প্রশ্ন 100% কমন পাবা। তো দেখো, আমরা সর্বপ্রথম যদি প্রশ্নগুলো দেখে, 1 নম্বর প্রশ্ন বলছে কত বছর বয়স পর্যন্ত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তার দায়িত্ব পালন করতে পারবেন। সেক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে 65 বছর। কত বছর পর্যন্ত? 65 বছর। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় কাদের অবদান উল্লেখযোগ্য? সেক্ষেত্রে উত্তর হবে রাজনৈতিক নেতৃবৃন্দদের। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক নেতৃবৃন্দের অবদান উল্লেখযোগ্য। বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী? বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী? উত্তর হবে 10% মানুষ। কত শতাংশ মানুষ? 10% মানুষ। দুর্নীতি কোন ধরনের মারাত্মক ব্যাধি? দুর্নীতি কোন ধরনের মারাত্মক ব্যাধি? উত্তর হবে দুর্নীতি হলো সামাজিক মারাত্মক ব্যাধি। উদ্দীপকটি পড়ো এবং 5 ও 6 নং প্রশ্ন উত্তর দাও। মামুন জন্মের পর থেকে আজ পর্যন্ত কথা বলতে পারে না। তার মতো অনেক প্রতিবন্ধী আমাদের দেশে আছে। এরা সমাজে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। উদ্দীপকে উল্লেখিত মামুন কোন ধরনের প্রতিবন্ধী? যেহেতু এখানে সে কথা শুনতে পারছে না, এখানে কথা বলতে পারছে না, সে কি করতে পারছে না? কথা বলতে পারছে না, তাই সে হলো একটা বাক প্রতিবন্ধী। সে কি বাক প্রতিবন্ধী। উদ্দীপকের মামুন সমাজে কোন ধরনের সমস্যায় পড়ে বলে তুমি মনে করো? যেহেতু এখানে সে কথা বলতে পারছে না, তো কথা বলতে না পারলে তার কি ধরনের সমস্যা হবে? মনের ভাব প্রকাশ করা নিয়ে তাদের সমস্যা হবে। যেহেতু সে কথা বলতে পারবে না, তার মানে তার মনের ভাব প্রকাশ করতে নিয়ে তাকে সমস্যার সম্মুখীন হতে হবে। দুর্নীতিবাজ লোকদের চিহ্নিত করে ড্যাশ। দুর্নীতিবাজ লোকদের চিহ্নিত করে ড্যাশ। তাহলে কিভাবে চিহ্নিত করে? 1 শাস্তি দিতে হবে, 2 তিরস্কার করতে হবে। উত্তর হবে 1 ও 3। উত্তর হবে কি 1 ও 3। দেন 8 নম্বর প্রশ্নের জন্য ছোট্ট একটি উদ্দীপক রয়েছে। প্রথম হলো লাহোর প্রস্তাব, তারপর আছে দ্বিজাতি তত্ত্ব, এখানে আছে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ। তো প্রশ্ন হলো ঐতিহাসিক 7 মার্চের ভাষণ কে দিয়েছে? লাহোর প্রস্তাব একে ফজলুল হক দিয়েছে, দ্বিজাতি তত্ত্ব দিয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ, ঐতিহাসিক 7 ভাষণ বলেছে উপরে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কার নাম বসবে? তো খুব সহজভাবে এটা আমরা সবাই জানি, যদি এই টপিকে প্রশ্ন আসার চান্স কম, তবে বিগত সালে এই প্রশ্নটা সবচেয়ে বেশি বার এসেছে। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কে দিয়েছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অপারেশন সার্চলাইট কত সালে কত তারিখে পরিচালিত হয়? অপারেশন সার্চলাইট কত সালের কত তারিখে পরিচালিত হয়? সেক্ষেত্রে উত্তর হবে 1971 সালে 25শে মার্চ। 1971 সালে 25শে মার্চ অপারেশন সার্চলাইট চালিত হয়। বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল কত তারিখে? বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল 1905 সালের 1 সেপ্টেম্বর। বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল 1905 সালের 1 সেপ্টেম্বর। পলাশী যুদ্ধ শুরু হয় কত তারিখে? পলাশী যুদ্ধ শুরু হয় হলো 1757 সালের 23শে জুন। 1757 সালের 23শে জুনে পলাশী যুদ্ধ শুরু হয়। নবাব সিরাজউদ্দৌলার রাজত্ব ছিল। নবাব সিরাজউদ্দৌলার রাজত্ব ছিল ড্যাশ। তো তার রাজত্ব ছিল কি? 1 বাংলা, বিহার এবং উড়িষ্যা। তো উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে কি 3টা সঠিক, কেননা তিনি পুরো বাংলা জুড়েই রাজত্ব করেছেন। এর পরবর্তী প্রশ্নে বলছে নিচের উদ্দীপকটি পড়ে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। তো এই জায়গাটা আমরা খেয়াল করলে দেখব, সবুজ বরিশালের ছেলে। বরিশালে তার জন্ম হয়, সে গৌরব অনুভব করে, কারণ বরিশালে এমন একজন নেতার জন্ম হয়েছিল যিনি এক সম্মেলনে মুসলমানদের জন্য পৃথক স্বাধীন রাষ্ট্রের প্রস্তাব উত্থাপন করেন। সবুজের আদর্শিত নেতার নাম কি? তাহলে কোন নেতা, যে নেতাটি বরিশালে জন্মগ্রহণ করেছিল? তো সেক্ষেত্রে উত্তর হবে একে ফজলুল হক। একে ফজলুল হক হলো তোমার কি বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। উদ্দীপকে আলোচিত নেতার প্রস্তাবনা ছিল, মানে একে ফজলুল হকের আলোচনা নেতার যে প্রস্তাব ছিল সেটা হলো ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোর একত্রীকরণ, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন। উত্তর হবে 2 ও 3। উত্তর হবে কি 2 ও 3।
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিল হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকে কোন সালের কোন তারিখে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয়? শেখ মুজিবুর রহমানকে কোন সালের কোন তারিখে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে 1969 সালের 23শে ফেব্রুয়ারি। নিচের উদ্দীপকটি পড়ো এবং 17 এবং 18 নং প্রশ্নের উত্তর দাও। ক্যাপ্টেন ক্যাপ্টেন শাহজাহান একজন বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধকালীন স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, যেখান থেকে নির্দেশনা পেয়ে যুদ্ধে গিয়েছিলাম, আবার সেখানেই 16 ডিসেম্বর বিকেল 5টায় ফিরে এলাম। জানতে পারলাম যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছে এবং পাক বাহিনী আত্মসমর্পণ করেছে। প্রশ্ন হলো, উদ্দীপকে ক্যাপ্টেন শাহজাহানের 16 ডিসেম্বর বিকাল 5টায় কোথায় গিয়েছিল? তো সেক্ষেত্রে 17 নম্বর প্রশ্ন উত্তর হবে রেসকোর্স ময়দানে। কোথায় গিয়েছিল? রেসকোর্স ময়দানে। 16 ডিসেম্বর বিকাল 5টার ঘোষণার ফলাফল। 16 ডিসেম্বর বিকাল 5টার ঘোষণার ফলাফল। তো এই ঘোষণার ফলাফল হয়েছে পাক বাহিনী আত্মসমর্পণ করেছিল এবং পাক বাহিনীর সকল নিষ্ক্রিয়তার অবসান ঘটেছে। উত্তর হবে 1 ও 3। দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণে মূলত কি চেয়েছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণে মূলত কি চেয়েছিলেন? উত্তর হবে স্বাধিকার। তিনি চেয়েছিলেন কি? স্বাধিকার চেয়েছিলেন। এর পরবর্তী প্রশ্ন, ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে হাজী শরীফুদ্দৌলা। কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন? সেক্ষেত্রে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে 1946 সালে। কত সালে? 1946 সালে। এর পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 6 দফা দাবি ছিল বাঙালির ড্যাশ। 6 দফা দাবি ছিল বাঙালির ম্যাগনা কার্টা এবং হলো জাতীয় মুক্তির সনদ। উত্তর হবে 1 ও 3। নিচের উদ্দীপকটি পড়ো এবং 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে বলা হয়েছে সখীপুর হাই স্কুলের পরিচালনা কমিটির প্রতি একদল অভিভাবক অসন্তুষ্ট হন। তারা বুঝতে পারেন কমিটি তাদের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে। তারা সকলে মিলে আলাদা একটি অভিভাবক কমিটি গঠন করে এর প্রতিবাদে এবং নিজেদের স্বার্থ রক্ষায় সোচ্চার হয়ে ওঠেন। প্রশ্ন হলো, অভিভাবক কমিটির সাথে ইতিহাসের কোন রাজনৈতিক দলের মিল রয়েছে? অভিভাবক কমিটির সাথে ইতিহাসের কোন রাজনৈতিক দলের মিল রয়েছে? সেক্ষেত্রে তোমাদের 23 নম্বর প্রশ্নের উত্তর হবে সর্বভারতীয় মুসলিম লীগ। উদ্দীপকের ইঙ্গিত রয়েছে, মানে সর্বভারতীয় মুসলিম লীগের বিষয়ে যে বিষয়টা ইঙ্গিত রয়েছে সেটার কথা যদি বলি, ব্রিটিশ ভারতের হিন্দু মুসলিম সম্পর্ক, কংগ্রেসের রাজনীতি, মুসলিম লীগের রাজনীতি। সেক্ষেত্রে উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে কি? 3টাই সঠিক। দেন আমরা পরবর্তী প্রশ্ন আসি, বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? উত্তর হবে 153টি। কতটি? 153টি রয়েছে। দেন এর পরবর্তী প্রশ্ন আসে, 1972 সালে গণপরিষদ কর্তৃক গৃহীত সংবিধান কত তারিখ থেকে কার্যকর করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে 16 ডিসেম্বর 1972 সাল। 16 ডিসেম্বর 1972 সাল। মৌলিক অধিকার অনুযায়ী নারী পুরুষ যে সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। তো কোন কোন ক্ষেত্রে তারা সমান অধিকার ভোগ করবে? সেক্ষেত্রে তবে রাষ্ট্রের সর্বস্তরে এবং গণজীবনের সর্বস্তরে। উত্তর হবে 2 ও 3। এরপরে নির্বাচন কমিশনারের সংখ্যা কে নির্ধারণ করে? নির্বাচন কমিশনারের সংখ্যা কে নির্ধারণ করে? উত্তর হবে রাষ্ট্রপতি। কে নির্ধারণ করে? রাষ্ট্রপতি। উদ্দীপকটি পড়ো এবং 29 ও 30 নং প্রশ্ন উত্তর দাও। রাষ্ট্রীয় সকল পর্যায়ে শুদ্ধাচার ও সুনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে 2004 সালে বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান গঠিত হয়েছে, যার এখানে আমরা যদি একটু খেয়াল করি, যার কার্যক্রম সর্বত্রই স্বাধীন। রাজধানী শহরে এই প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে। উদ্দীপকে উল্লিখিত স্বাধীন প্রতিষ্ঠানটির নাম কি? উদ্দীপকে উল্লিখিত স্বাধীন প্রতিষ্ঠানটির নাম কি? সেক্ষেত্রে আমরা যদি ইজিলি বলি, সেক্ষেত্রে আমরা সবাই জানি যে 29 নম্বর প্রশ্ন উত্তর হবে দুদক কমিটি। উত্তর হবে কি? দুদক কমিটি।
এরপর 30 নম্বর প্রশ্নে যদি আসে, উক্ত প্রতিষ্ঠানের দায়িত্ব হলো, মানে দুদক প্রতিষ্ঠানের দায়িত্ব কি? দুদক প্রতিষ্ঠানের দায়িত্ব হলো দুর্নীতি তদন্ত, অনুসন্ধান এবং মামলা দায়ের, দুর্নীতির অভিযোগ তদন্ত করা, দুর্নীতির স্বরূপ, উৎস এবং প্রতিরোধের উপায় সম্পর্কে ধারণা লাভ করা। উত্তর হবে 3টা সঠিক। দেন এর পরবর্তী প্রশ্নে যদি আমরা আসি, বলেছে 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী কর্মসূচি কত দফা ছিল? আবার প্রশ্নটা বলছি, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী কর্মসূচি কত দফা ছিল? সেক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের হলো কত? 21 দফা। কত দফা ছিল? 21 দফা ছিল। তারপরে এর পরবর্তী প্রশ্নে যদি বলা হয়েছে 1958 সালে পাকিস্তানে সামরিক শাসন জারির অন্যতম কারণ হলো, তো কি কারণে করেছে? উত্তর হবে সেনাবাহিনীর ক্ষমতা লিপ্সা পূরণ করা। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। ক, রাষ্ট্রটি 1947 সালের স্বাধীনতা লাভের পর থেকে এর পূর্বাংশের জনগণ ঘোষণা ও নির্যাতনের শিকার হয়। এক পর্যায়ে 1966 সালে তাদের প্রিয় নেতা জনগণের প্রাণের দাবি সরকারের নিকট পেশ করেন। প্রশ্ন হলো, উদ্দীপকে পাঠ্য বইয়ের কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে 6 দফা। উক্ত ঘটনার ফলে, মানে 6 দফা ঘটনার ফলে বাঙালির নেতৃত্বের বিকাশ ঘটে, জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হয়। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কি? 1 ও 2। দেন আমরা পরবর্তী প্রশ্নে আসি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট জনসংখ্যা, মানে কতজন আসামি ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট কতজন আসামি ছিল? সেক্ষেত্রে প্রশ্ন হবে 35 জন। অপারেশন সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট হলো পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি হত্যার মিশন। পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি হত্যার মিশন হলো অপারেশন সার্চলাইট। মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের ড্যাশ। তো মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালে 10 এপ্রিল। নবাব স্যার সলিমুল্লাহর অবদান কোনটি? নবাব স্যার সলিমুল্লাহর অবদান হলো তোমার কি? মুসলিম লীগ প্রতিষ্ঠা। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক শিশুর জন্ম হয়। পরিণত বয়সে ওই শিশু বাংলাদেশের স্বাধীনতার মহানায়কে পরিণত হন। প্রশ্ন হলো, উদ্দীপকে কোন রাজনৈতিক নেতাকে ইঙ্গিত করা হয়েছে? উদ্দীপকে কোন রাজনৈতিক নেতাকে ইঙ্গিত করা হয়েছে? উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উক্ত নেতার অবদান হলো, তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব হলো আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে এবং 6 দফা উত্থাপন হয়েছে। সেক্ষেত্রে উত্তর হবে 2 ও 3। সেক্ষেত্রে উত্তর হবে কি? 2 ও 3। আর পরবর্তী প্রশ্নে যদি আমরা আসি, বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হলো ড্যাশ। বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হলো ড্যাশ। তো বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হলো 1 কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য হলো 1 কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়? বাংলাদেশের সংবিধান তোমার কত? 16 ডিসেম্বর 1972 সাল থেকে কার্যকর হয়। গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে? গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। মিস্টার চৌধুরী পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র অধ্যাপক। মহামান্য রাষ্ট্রপতি তাকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিযুক্ত করেন। উক্ত প্রতিষ্ঠান সৎ, নিরপেক্ষ ও যোগ্য প্রার্থীকে সরকারের কর্মকর্তা হিসাবে নিয়োগের সুপারিশ করে। উদ্দীপকে কোন প্রতিষ্ঠানকে নির্দেশ করা হয়েছে? উদ্দীপকে কোন প্রতিষ্ঠানকে নির্দেশ করা হয়েছে? উত্তর হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। উক্ত প্রতিষ্ঠানের কাজ হলো প্রজাতন্ত্রের কর্মের যোগ্যতা নির্ধারণ করা, রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করা। উত্তর হবে 2 ও 3। উত্তর হবে কি? 2 ও 3।
আর পরবর্তী প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ দেন? অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ দেন? সেক্ষেত্রে উত্তর হবে রাষ্ট্রপতি। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। রাকিব স্বাভাবিক শিশু হিসাবে জন্মগ্রহণ করে, কিন্তু নির্দিষ্ট বয়স অতিক্রম করার পরও সে কথা বলতে পারে না। তার পিতা ও মাতা তাকে নিয়ে বেশ উদ্বিগ্ন। উদ্দীপকে রাকিব কোন ধরনের প্রতিবন্ধী? সেক্ষেত্রে উদ্দীপকের রাকিব হলো বাক প্রতিবন্ধী। উদ্দীপকের রাকিব হলো বাক প্রতিবন্ধী। রাকিবের স্বাভাবিক জীবনের জন্য প্রয়োজন। রাকিবের স্বাভাবিক জীবনের জন্য প্রয়োজন তো কি কি? এক, চিকিৎসা ও সহযোগিতা। তারপর বিশেষ শিক্ষা। তো উত্তর হবে 1 ও 2। দুর্নীতির কারণে সমাজে সরকারি ক্ষমতার অপব্যবহার হয়। দুর্নীতির কারণে সরকারের ক্ষমতার অপব্যবহার হয়। দেন পরবর্তী প্রশ্নে যদি আসে, বলা হয়েছে খাদ্যে রং মিশালে কি হয়? খাদ্যে রং মিশালে কি হয়? খাদ্যে রং মিশালে ভেজাল হয়। খাদ্যে রং মিশালে কি হয়? ভেজাল। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? বাংলাদেশ সংবিধানে টোটাল 153টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশের সংবিধানে টোটাল 153টি অনুচ্ছেদ রয়েছে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি গঠিত হয় কত সালে? ইস্ট ইন্ডিয়ান কোম্পানি গঠিত হয় 1600 সালে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কত সালে গঠিত হয়? 1600 সালে। কত তারিখে বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়? কত তারিখে বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে 23শে মার্চ 1972 সাল। 23শে মার্চ 1972 সালে। অ্যাটর্নি জেনারেল যে ধরনের মামলা পরিচালনা করেন? অ্যাটর্নি জেনারেল যে ধরনের মামলা পরিচালনা করেন সেটা হলো সরকারের পক্ষের। বাঁশের কেল্লা নির্মাণ করেন ড্যাশ। তো বাঁশের কেল্লা নির্মাণ করেন কে? তিতুমির। বাঁশের কেল্লা নির্মাণ করেন হলো তিতুমির। ভারতে মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা গৃহীত হয় কত সালের আইনে? ভারতে মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা গৃহীত হয় কত সালের আইনে? সেক্ষেত্রে উত্তর হবে 1909 সালের। 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে, তো 1900 এর মাধ্যমে কি হয়? সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় সরকার প্রবর্তিত হয়। এরপরে নিচের ছকটি দেখো এবং পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। সময় 1940 সাল ড্যাশ। শেরে বাংলা একে ফজল হক। প্রশ্ন হলো উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন ঘটনার প্রতি ইঙ্গিত প্রদান করেছেন? দেখো খুব সহজভাবে শেরে বাংলা একে ফজল হক কি করেছেন সেই বিষয়টা যদি জানো তাহলে হবে। শেরে বাংলা একে ফজল হক করেছেন হলো লাহোর প্রস্তাব করেছেন। শেরে বাংলা একে ফজল হক বরিশালে জন্মগ্রহণ করেন এবং সে লাহোর প্রস্তাব করেছেন। উক্ত ঘটনার ফলে মানে লাহোর প্রস্তাবের ফলে, তো লাহোর প্রস্তাবের ফলে কি হয়েছে? অবিভক্ত ভারতের সম্ভাবনা বিলুপ্ত হয়, দ্বিজাতি তত্ত্ব প্রতিষ্ঠিত হয়, মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়। অর্থাৎ হবে 3টাই সঠিক। আর পরবর্তী প্রশ্ন আমরা খেয়াল করি, উর্দু ও ইংরেজির সাথে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি পাকিস্তান গণপরিষদের উত্থাপন করেন। তো কে উত্থাপন করেন? সেক্ষেত্রে উত্তর হবে ধীরেন্দ্রনাথ দত্ত। কে উত্থাপন করেছেন? ধীরেন্দ্রনাথ দত্ত। দেন আমরা পরবর্তী প্রশ্নে যদি আসে এবং এখানে যদি আমরা খেয়াল করি, পরবর্তী প্রশ্নে তোমাকে বলা হয়েছে যে 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? সেক্ষেত্রে উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কে করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধানের মূল নীতি হলো ড্যাশ। বাংলাদেশের সংবিধানের মূল নীতি হলো ড্যাশ। উত্তর হবে বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষ, অর্থাৎ হলো গ নম্বরটা। একজন বিদেশি বাংলাদেশে কোন অধিকার ভোগ করতে পারবে? একজন বিদেশি বাংলাদেশে কি কোন অধিকার ভোগ করতে পারবে? উত্তর হবে ধর্ম পালনের স্বাধীনতা। ধর্ম পালনের স্বাধীনতা এই বিষয়টা তিনি ভোগ করতে পারবেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস হলো, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস হলো কি? গণতন্ত্র মানে জনগণ। নিচের কোনটি সাংবিধানিক সংস্থা? নিচের কোনটি সাংবিধানিক সংস্থা?
সেক্ষেত্রে উত্তর হবে হলো নির্বাচন কমিশন। মহাহিসাব নিরীক্ষক কত বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকেন? মহাহিসাব নিরীক্ষক কত বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকেন? সেক্ষেত্রে উত্তর হবে 65 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? 65 বছর। নিচের উদ্দীপকটি পড়ো এবং 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। সিমু বাজার থেকে সকালবেলা কাঁচা কলা নিয়ে আসে, বিকেলে সব কলা পেকে যাওয়ায় সে অবাক হয়। কলায় কি রাসায়নিক দেওয়া হয়েছিল? কলায় কি রাসায়নিক দেওয়া হয়েছিল? সেক্ষেত্রে উত্তর হবে কার্বাইড। উক্ত সমস্যা রোধে আমাদের করণীয়, মানে কার্বাইড বা ফলের মধ্যে যদি কোনো কিছু দেওয়া হয় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা থেকে যদি আমরা কিভাবে নিজেকে সচেতন করতে পারি, সেক্ষেত্রে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো, আমরা যদি একটু নিচে আসি, সচেতনতা বৃদ্ধি করে এবং আইনের আশ্রয় নিয়ে। উত্তর হবে 1 ও 3। জলবায়ু পরিবর্তনের কারণ হলো ওজোন স্তরের ক্ষয়, গ্রিনহাউস প্রতিক্রিয়া, অপরিকল্পিত নগরায়ন। উত্তর হবে 3টা সঠিক। বিশ্ব প্রতিবন্ধী দিবস কত তারিখে? বিশ্ব প্রতিবন্ধী দিবস কত তারিখে? উত্তর হবে 3 ডিসেম্বর। বিশ্ব প্রতিবন্ধী দিবস হলো 3 ডিসেম্বর। দেন আমরা পরবর্তী প্রশ্নে আসব। বলা হয়েছে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের কোন ভাগে? মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের কোন ভাগে? সেক্ষেত্রে উত্তর হবে 3য় ভাগে। কোন ভাগে? 3য় ভাগে। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। কে? লর্ড মাউন্টব্যাটেন। নিচের উদ্দীপকটি পড়ো এবং 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। বরিশালে জন্মগ্রহণ করা একজন রাজনৈতিক ব্যক্তিকে যিনি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি একজন আইনজ্ঞ ছিলেন। উদ্দীপকের মাধ্যমে কোন নেতাকে বোঝানো হয়েছে? উদ্দীপকের মাধ্যমে কোন নেতাকে বোঝানো হয়েছে? উত্তর হবে এ.কে. ফজলুল হককে বোঝানো হয়েছে। উক্ত নেতার অবদান, তো এ.কে. ফজলুল হক কি করেছেন? উক্ত নেতা করেছেন বঙ্গীয় প্রজাস্ত আইন তৈরি করেছেন, লাহোর প্রস্তাব উত্থাপন করেছেন, ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেছেন। উত্তর হবে 3টাই সঠিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের রঙ্গায়ন কতটি সেক্টরে বিভক্ত ছিল? সেক্ষেত্রে উত্তর হবে 11টি সেক্টরে বিভক্ত ছিল। কয়টি সেক্টর? 11টি সেক্টরে বিভক্ত ছিল। কত সালে ভারতে কোম্পানির শাসনের পরিবর্তে ব্রিটিশ শাসনের সূচনা হয়? সেক্ষেত্রে হবে 1858 সালে। গণতন্ত্রের মানসপুত্র কে ছিলেন? গণতন্ত্রের মানসপুত্র ছিলেন হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কে ছিলেন? গণতন্ত্রের মানস পুত্র ছিলেন হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আর পরবর্তী প্রশ্ন যদি আসে, 1947 সালের ভারত স্বাধীনতা আইন অনুসারে ভারতকে কয়টি ডোমিনিয়নে বিভক্ত করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে 2টি। কয়টি? 2টি। মুসলিম লীগের লক্ষ্য ছিল, তো মুসলিম লীগের লক্ষ্য কি কি ছিল আমরা একটু নিব। তো মুসলিম লীগের লক্ষ্য ছিল হলো ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য সৃষ্টি, মুসলমানদের স্বার্থ রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি। উত্তর হবে 3টা সঠিক। উত্তর হবে কি 3টাই সঠিক। ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের উদ্যোগ গ্রহণ করেন কে? সেক্ষেত্রে উত্তর হবে অ্যালান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে। দেন পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোন আইনের ব্যর্থতার কারণে 1919 সালের ভারত শাসন আইন তৈরি হয়? কোন আইনের ব্যর্থতার কারণে 1919 সালের ভারত শাসন আইন তৈরি হয়? সেক্ষেত্রে উত্তর হবে মরলে মিন্টো সংস্কারের আইন। তমুদ্দিন মজলিস এর প্রেক্ষাপট কি? তমুদ্দিন মজলিস এর প্রেক্ষাপট হলো ভাষা আন্দোলন। তমুদ্দিন মজলিস এর প্রেক্ষাপটকে ভাষা আন্দোলন। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল? সেক্ষেত্রে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। কত সালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্রদের 11 দফা দাবি উত্থাপন করেন? সেক্ষেত্রে উত্তর হবে 1969 সালে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন হলো তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে? তাজউদ্দিন আহমেদ।
কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে? কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে? সেক্ষেত্রে উত্তর হবে ভারত। নিচের উদ্দীপকটি পড়ো এবং 27 ও 28 নং প্রশ্নের উত্তর দাও। সম্প্রতি একজন কলেজ ছাত্রী বখাটে দ্বারা রাস্তায় আক্রান্ত হয়। সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। উদ্দীপকে ছাত্রের আক্রান্ত হওয়াকে কি বলে? উদ্দীপকে ছাত্রের আক্রান্ত হওয়াকে কি বলে? উত্তর হবে ইফটিজিং। উদ্দীপকের ঘটনা প্রতিরোধে প্রয়োজন। উদ্দীপকের ঘটনা প্রতিরোধে প্রয়োজন হলো ধর্মীয় অনুশাসন, পারিবারিক ও সামাজিক সচেতনতা সৃষ্টি। উত্তর হবে 1 ও 2। মোহামেডান লিটারেরির সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সেক্ষেত্রে উত্তর হবে নবাব আব্দুল লতিফ। ইস্ট ইন্ডিয়ান কোম্পানির বিরুদ্ধে কে প্রথম গণবিদ্রোহ গড়ে তোলেন? সেক্ষেত্রে উত্তর হবে হলো তিতুমির। কে করেছেন? তিতুমির। দেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে মুসলিম লীগ গঠিত হয় কত সালে? মুসলিম লীগ গঠিত হয় কত সালে? যারা যারা পারো তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি কমেন্ট সেকশনে উত্তর করো। আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করোনি তারা অতি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে ফেলো। তাহলে কি মুসলিম লীগ গঠিত হয় কত সালে? উত্তর হবে মুসলিম লীগ গঠিত হয় 1906 সালে। কত সালে? 1906 সালে। পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করি, ভারতীয় উপমহাদেশের সর্বাপেক্ষা প্রাচীন রাজনৈতিক দল কোনটি? ভারতীয় উপমহাদেশের সর্বাপেক্ষা প্রাচীন রাজনৈতিক দল কোনটি? উত্তর হবে ভারতীয় জাতীয় কংগ্রেস। মরলে মিন্টু সংস্কার আইনের অন্যতম বৈশিষ্ট্য কি? সেক্ষেত্রে উত্তর হবে হলো মুসলমানদের স্বতন্ত্র নির্বাচন। মুসলমানদেরকে স্বতন্ত্র নির্বাচন। উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্ন উত্তর দাও। 2017 সালে ইউনেস্কো একটি ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেয়। এই ভাষণই জাতিকে সুসংঘবদ্ধ করে স্বাধীনতার মন্ত্রে উদযাপিত করে। উদ্দীপকে উল্লেখিত ভাষণের সাথে কোন নেতার ভাষণের সাদৃশ্য রয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ। উত্তর হবে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ। উক্ত ভাষণের ফলে জাতীয়তাবাদ সুদৃঢ় হয়েছিল, স্বাধীন সার্বভৌম দেশের জন্ম হয়েছিল, মুক্তি সংগ্রামে জনগণকে উদযাপিত করেছিল। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে কি 3টাই সঠিক। এরপরে যুক্তফ্রন্টের কর্মসূচিতে দফা ছিল কয়টি? যুক্তফ্রন্টের কর্মসূচিতে দফা ছিল হলো 21টি। যুক্তফ্রন্টের কর্মসূচিতে দফা ছিল কয়টি? 21টি। কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়? কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়? উত্তর হবে মোহাম্মদ শহীদ সোহরাওয়ার্দী। বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীয় মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল নীতির কতিপয় পরিবর্তন সাধিত হয়? সেক্ষেত্রে উত্তর হবে 5ম। উত্তর হবে কি 5ম। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল? বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল? সেক্ষেত্রে উত্তর হবে 34 জন। বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? বাংলাদেশ সংবিধানে 153টি অনুচ্ছেদ আছে। বাংলাদেশ সংবিধানে টোটাল 153টি অনুচ্ছেদ আছে। উদ্দীপকটি পড়ে 11-12 নং প্রশ্ন উত্তর দাও। মিস্টার সাইফুল ইসলাম একজন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান। সম্প্রতি তিনি সংবিধানের 118 নং অনুচ্ছেদে অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ পেয়েছেন। সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক এই প্রতিষ্ঠানের কর্মের শর্তাবলী নির্ধারিত হয়। প্রশ্ন হলো উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সাথে মিল রয়েছে। উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সাথে মিল রয়েছিল নির্বাচন কমিশন। উত্তর হবে কি নির্বাচন কমিশন। দেনার পরবর্তী প্রশ্ন, উক্ত প্রতিষ্ঠানে সুষ্ঠু ও নিরপেক্ষ কার্যক্রমের ফলে। উক্ত প্রতিষ্ঠানের সুষ্ঠু ও নিরপেক্ষ কার্যক্রমের ফলে। তো এখানে তাদের সুষ্ঠু ও নিরপেক্ষ কার্যক্রমের ফলে কি ঘটেছে? 1. গণতন্ত্র সমুন্নত হবে, দুর্নীতি হ্রাস পাবে এবং উপযুক্ত প্রার্থী বাছাই সহজ হবে। উত্তর হবে 3টা সঠিক। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলো মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলো মোহাম্মদ আলী জিন্নাহ। নিচের উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড়ো এবং 14 নং প্রশ্ন উত্তর দাও।
মিস্টার ফয়সাল একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান। তার প্রতিষ্ঠানটি জাতীয় অর্থের অভিভাবক হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। অধ্যাপকের মিস্টার ফয়সাল তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের কোন পদে আছেন? আচ্ছা, সেক্ষেত্রে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। বাঙালি জাতীয়তাবাদ হলো একটি ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, একটি ইতিহাস ও সংস্কৃতি ভিত্তিক চেতনা, একটি অসাম্প্রদায়িক চেতনা। উত্তর হবে তিনটাই সঠিক। জাতিসংঘের হিসেবে বিশ্বের শতকরা কত ভাগ মানুষ প্রতিবন্ধী? সেক্ষেত্রে উত্তর হবে 10 ভাগ। দুর্নীতি দমনের পূর্বশর্ত হলো আইনের শাসন। নিচের উদ্দীপকটি পড়ো এবং 18-19 নং প্রশ্নের উত্তর দাও। সম্মোহিনী নেতা মিস্টার ক শোষিত ও বঞ্চিত অঞ্চলের মানুষের মুক্তির জন্য স্বায়ত্তশাসন সহ কতিপয় দাবি উত্থাপন করেন। এই দাবিগুলোর ওই অঞ্চলে মানুষের মুক্তির সনদ বলে মনে করা হয়। উদ্দীপকে মিস্টার ক এর দাবির সাথে মিল রয়েছে। 6 দফা আন্দোলন। উক্ত দাবির ফলে কি ঘটবে? উক্ত দাবির ফলে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হয়, আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বাড়ে। উত্তর হবে 1 ও 2। কত সালে সর্বপ্রথম এইডস রোগ ধরা পড়ে? উত্তর হবে 1981 সালে। এরপরে প্রজাতন্ত্রের পক্ষে আইনের ব্যাখ্যাদান বা মতামত প্রকাশ করেন কে? সেক্ষেত্রে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে অ্যাটর্নি জেনারেল। কে? অ্যাটর্নি জেনারেল। দেন আমরা চলে 22 নম্বর প্রশ্নে। ঐতিহাসিক আগরতলা মামলার আসামি কতজন? হলো 35 জন। মনোযোগ সহকারে উদ্দীপকটি পড়ো এবং 23 নং প্রশ্ন উত্তর দাও। মিস্টার আরিফ একজন খাঁটি মুসলমান ও সমাজ সংস্কারক। তিনি তার ধর্মের মানুষকে কুসংস্কার মুক্ত করতে একটি আন্দোলনের ডাক দেন। তিনি ভারতবর্ষকে কুসংস্কারের আচ্ছাদিত রাজ্য বলেও আখ্যায়িত করেছেন। উদ্দীপকে মিস্টার আরিফের কর্মকাণ্ডের সাথে কোন নেতার কর্মকাণ্ডের মিল রয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে হাজী শরীয়তুল্লাহ। মুসলিম সাহিত্য সমিতি নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন কে? সেক্ষেত্রে 24 নম্বর প্রশ্ন উত্তর হবে নওয়াব আব্দুল লতিফ এই কাজটি করেছেন। আর পরবর্তী প্রশ্ন হলো বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের প্রতীক কি ছিল? 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের প্রতীক কি ছিল? উত্তর হবে হারিকেন। কি ছিল? হারিকেন। আচ্ছা, আর পরবর্তী প্রশ্ন হলো নিচের উদ্দীপকটি পড়ো এবং 27-28 নং প্রশ্নের উত্তর দাও। সদ্য স্বাধীন রাষ্ট্রের অধিকাংশ জনগণ হিব্রু ভাষার কথা বলে, কিন্তু সংবিধানে শাসক গোষ্ঠী পশতুকে রাষ্ট্রভাষা করতে চায়। হিব্রু ভাষার জনগণ আন্দোলন করে এবং প্রাণের বিনিময়ে তাদের দাবি প্রতিষ্ঠা করে। উদ্দীপকে আন্দোলনের সাথে তোমার পঠিত কোন আন্দোলনে মিল রয়েছে? খুব ইজিতেই বোঝা যাচ্ছে এটা একটা ভাষা আন্দোলন। উক্ত আন্দোলনের ফলে অর্থাৎ ভাষা আন্দোলনের ফলে কি ঘটছে? ভাষা আন্দোলনের ফলে জাতীয়তাবাদী চেতনা সুসংহত হয়, ন্যায্য দাবি আদায়ে উদ্বুদ্ধ হয়, দেশাত্মবোধ জাগ্রত হয়। উত্তর হবে 3টাই সঠিক। আর পরবর্তী প্রশ্ন যদি দেখি, কোন পদ্ধতিতে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়? উত্তর হবে গণপরিষদের মাধ্যমে। দেন এর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করি, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের উদাহরণ হলো মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং নির্বাচন কমিশন। উত্তর হবে 2 ও 3। দেন এর পরবর্তী প্রশ্নে যদি আমরা আসি,
আচ্ছা, আমরা আজকে আপাতত এই ক্লাসটা এখানেই রাখছি, যেহেতু আমি তোমাদেরকে এখানে লাইভ ক্লাস করাবো, সমস্যা নেই। তো এই টপিকটার উপরে আবার লাইভ ক্লাস পাবা। তোমাদের পরীক্ষার আগে অবশ্যই এই ক্লাসের ফুল টপিকের উপরে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। পরীক্ষার আগের দিন রাত ঠিক সন্ধ্যার সময় তোমরা সেই লাইভে সংযুক্ত হতে পারবা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং লাইভ ক্লাসটি করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করতে পারো, যাতে তোমাদের পরীক্ষা হওয়ার ঠিক আগের মুহূর্তে আমি তোমাদেরকে সেগুলো দিতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।